নকআউটের খেলা সম্পর্কে সবসময় এই কথাটা বলা হয় যে যে দল প্রথম গোলটা করবে ম্যাচের প্রথম মিনিটে করুক আর 90 মিনিটে গিয়ে করুক সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। ব্রাজিলের কাছে আজকে গোল করার একটা নয় একাধিক অপরচুনিটি এসেছিল। ব্রাজিল গোলটা করতে পারেনি, নরওয়ে গোলটা করেছে আর সেখানেই ম্যাচটা আজকে সেটেলড হয়েছে। আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো ম্যাচের শুরু থেকেই এই জিনিসটা বোঝা যাচ্ছিল যে নরওয়ে ব্রাজিলকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, ছেড়ে দেওয়ার কথাও নয়। কারণ ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক ইতিহাস সবকিছুই নরওয়ের পক্ষে ছিল। নরওয়ে বিশ্ব ফুটবলের এমন একমাত্র টিম যাদের এগেনস্টে এর আগে ব্রাজিল 4খানা ম্যাচ খেলে একটাও জিততে পারেনি। প্লাস ব্রাজিলের নিজস্ব এই যে ঘোড়া রোগটা, যেটা 2002-এর পর থেকে একটাও নকআউট রাউন্ডে ইউরোপিয়ান টিমকে না হারানোর বদভ্যাসটা ব্রাজিলের জন্য রয়ে গেছে। এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে ব্রাজিলকে আজকেও কিছুটা মানসিকভাবে হন্ট করেছে বলে আমার মনে হয়। প্রথম থেকেই নরওয়ে এটা বুঝিয়ে দিয়েছিল যে তারা অ্যাটাক করবে। বার্গের গোলটা বাতিল হলো, ব্রাজিলের কপালটা ওখানে খুবই ভালো, কারণ অফসাইডে ছিলেন ওখানে যিনি পাসটা করলেন তিনি, তা না হলে ওইখানেই পিছিয়ে পড়তে পারত। ব্রাজিল এই জিনিসটা তখন রিয়ালাইজ করেছিল যে পেসে নরওয়ের সঙ্গে পেরে উঠবে না। সেই জন্য বলটাকে যতক্ষণ প্রোগ্রেস করে ব্রাজিল খেলার চেষ্টা করেছে ততক্ষণ অব্দি যথেষ্ট ভালোই খেলেছে ম্যাচটাতে। যে কটা অপরচুনিটি ক্রিয়েট হলো, ইনফ্যাক্ট ব্রুনো গিমারেসের পেনাল্টির যে এটাও যেটা ক্রিয়েট হয়েছিল মুভমেন্টটা, সেগুলো কিন্তু এই একটাই কারণে, যখন ব্রাজিল ব্রাজিল হওয়ার চেষ্টা করেছে, বলটাকে সামনে একটা সুন্দর গতিতে মুভ করিয়েছে, একসঙ্গে চার পাঁচখানা প্লেয়ার আর কি বক্সে ঢুকেছে। আর সেই জিনিসটা যে মুহূর্তে হওয়া বন্ধ হয়েছে, খেলার থেকে ব্রাজিল হারিয়ে গেছে, নরওয়েকে জমতে দিয়েছে। এবার ব্রুনো গিমার্সের এই পেনাল্টিটা নিয়ে আমার যে কথাটা বলার, দেখুন উনি পেনাল্টি মেরেছেন তাতে আমার কোনো প্রবলেম নেই, নিউক্যাসলের হয়ে টুকটাক পেনাল্টি নিয়ে থাকেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে পেনাল্টি মারার সময় যে স্টার্টারটা করা গোলকিপারকে চুক্তি দেওয়ার জন্য, এইটা কি আদৌ খুব প্রয়োজনীয়? এখন মানুষে বলবে নেইমারও তো গোল করলেন ওরকমই, লাস্টে একটা স্টার্টার থেকে পেনাল্টি থেকে গোল করলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আলটিমেটলি আপনি যদি একটা প্রপার পেনাল্টি রাখতে চান, যেটা জোরে আর কি হয় 3/4 কর্নার কিংবা বটম কর্নার দিয়ে ঢুকবে, সেখানে আপনার যে মোমেন্টামটা পাওয়া, সেই মোমেন্টামটা তো আপনাকে দৌড়টার মাধ্যমেই পেতে হবে। আপনি যখন ওরকম ভাবে থমকে পড়েন, তখন আপনার কাছে একমাত্র অপশন হচ্ছে পেনাল্টিটাকে সঠিক দিকে প্লেসমেন্ট করা, গোলকিপার যেখানে ঝাঁপিয়েছেন তার থেকে অন্য দিকে। সেখানে দাঁড়িয়ে আপনি যদি জোরে দৌড়ে এসে মারেন, তাহলে অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে গোলকিপারের হাতে লেগে বল গোলের মধ্যে ঢুকে যেতে পারে, যদি পেনাল্টিটা সেরকম জোর থাকে। সেখানে সেই স্টার্টারটা করা কেন? আর এখানে আমার ভিনিসিয়াসকে নিয়েও একটা কথা বলার, মানে ব্রাজিলের স্টার বয় প্রাণভোমরা সবই ঠিক আছে, বাট এই স্টার বয় থেকে আক্ষরিক অর্থে সুপারস্টার যদি হয়ে উঠতে হয়, যদি ম্যান হয়ে উঠতে হয়, তাহলে কিন্তু এইসব মুহূর্তে দায়িত্ব নিতে হবে বস। ওখানে আপনি অন্য কাউকে পেনাল্টি মারার জন্য ছাড়বেন কেন? আপনি টিমের মেন প্লেয়ার, ওখানে আপনারই রেসপন্সিবিলিটি। নকআউটে আপনার দল একটা শট পেয়েছে, আপনি ওখান থেকে শটটা নেবেন। আমার দেখার দরকার নেই আপনি ক্লাব ফুটবলে পেনাল্টি মারেন কি মারেন না, আপনি ওখান থেকে শটটা নেবেন। আপনি যদি এই দায়িত্বগুলো না নেন, আপনি নেইমারকে আইডল বলেন, তো আপনার বয়সে নেইমারের কিন্তু ব্রাজিলের জার্সিতে প্রায় 50টার উপর গোল হয়ে গেছিল, এবং তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নেইমার এরকম ক্রাঞ্চ মোমেন্টে পেনাল্টি বা ফ্রি কিক নিতে পিছপা হতেন না। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই নিজেকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে এই দায়িত্বগুলো কিন্তু নিতে হবে। এবং তারপর ওই যে মোটামুটি 35 মিনিটের পর থেকে ব্রাজিল নরওয়েকে খেলাটা ধরতে দিল। আমি এখানে ধরতে দিল কথাটাই ব্যবহার করছি, কারণ ব্রাজিলের খেলার মধ্যে আমি কোনো আর্জেন্সি খুঁজে পাইনি। মাঝমাঠে নরওয়ে বলটাকে যেভাবে ঘুরিয়ে গেছে ফার্স্ট হাফের লাস্ট 10 মিনিট থেকে শুরু করে সেকেন্ড হাফেরও মোটামুটি অ্যারাউন্ড প্রায় ফার্স্ট গোলটা হওয়া অবধি, ব্রাজিলের খেলাটা দেখে আমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে এটা কি ব্রাজিলের খেলা দেখছি নরওয়ের এগেনস্টে, নাকি কেপ ভার্ডের সঙ্গে স্পেনের খেলা দেখছি, এখানে বলের 10 জন পেছনে নিয়ে ডিফেন্স করতে থাকবে। মানে এটা কোন ব্রাজিল? আজকে হাইড্রেশন ব্রেকটা যেটা সেকেন্ড হাফে হলো, তা বাদে স্ক্রিনে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স ভেসে উঠলো যে নরওয়ে নাকি 503খানা পাস খেলেছে, সেখানে ব্রাজিলের পাসের সংখ্যাটা গোটা ম্যাচে 230-এ ঘোরাফেরা করছে। এগুলো মানা যায়? দেখুন, আমি সত্যি কথা বলতে গেলে অতটাও বিশুদ্ধবাদী নই যে ব্রাজিলের খেলার মধ্যে সবসময় সাম্বা ফুটবল এক্সপেক্ট করবে, প্রত্যেকটা মুহূর্তে একটা স্কিল সেট ভাঁজের ঝলক লক্ষ্য করতে চাইবে। বাট একটা প্রপার প্রোগ্রেসিভ ফুটবল তো ব্রাজিলের থেকে দেখবো। আজকে ফুটবলিং আইডেন্টিটিটাই যদি একটা দেশ হারিয়ে ফেলে, আমি টুর্নামেন্টের শুরু থেকে জার্মানি আর ব্রাজিল এই দুটো টিম নিয়ে যে কথাটা ব্যবহার করছি, যে এরা বেসিক্যালি নিজেদের ফুটবলিং আইডেন্টিটিটাকেই হারিয়ে ফেলেছে, তো সেটা যদি এরকম ভাবে চলে, তাহলে তো প্রত্যেকটা টুর্নামেন্টে এই পরিস্থিতিই হতে থাকবে। আজকের পরে ব্রাজিলের বিশ্বকাপের অপেক্ষাটা 28 বছরের প্রোগ্রেস করলো, যেটা ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে প্রথমবার। তো সেখানে দাঁড়িয়ে আপনি এরকম একটা পরিস্থিতিতে যদি আপনার নিজের ফ্লেয়ার থেকে সরে গিয়ে এরকম খেলা খেলে না, যে কটা অপরচুনিটি তাও কষ্ট করে অর্জন করছেন, সেগুলো তো নেট করতে পারছেন না। ভিনিসিয়াস জুনিয়রের যে শটগুলো আজকে গোলকিপার সেভ করলেন, সেকেন্ড হাফে এন্ড্রিক
এন্ড্রিককে ওখানে যে থ্রু বলটা সাজিয়ে দিলেন, মানে এর থেকে ক্লিয়ার অপরচুনিটি একটা ফরওয়ার্ড অনফিল্ড প্লেতে কি পেতে পারেন আমি জানি না। তাকে আনসেলত্তি খেলান না সেই নিয়ে ফেসবুকে প্রচন্ড মিমে সরগরম হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো বুঝতে হবে যে এইসব মুহূর্তে তিনি যদি মানে ক্রাঞ্চ মোমেন্টে সুযোগগুলোকে কনভার্ট করতে না পারেন, তাহলে তাকে না খেলানোর ডিসিশনটাও তো জাস্টিফাইড হয়ে যায় না। আমি একটা সিঙ্গেল মোমেন্ট দিয়ে একটা প্লেয়ারকে বিচার করতে চাইছি না। আগের দিন জাপানের সঙ্গে এন্ড্রিক নেমেছিলেন বলেই খেলাটা ঘুরেছিল, কিন্তু কথাটা হচ্ছে যে এই সমস্ত মুহূর্তগুলো আপনাকে তো সিজ করতে হবে, তা না হলে আপনি কোনোদিনই কিন্তু যে কথাটা বললাম সেই স্টার বয় থেকে একটা দায়িত্ব নেওয়া টিমের ম্যান হয়ে উঠতে পারবেন না, মানে সুপারস্টার হয়ে উঠতে পারবেন না। আর ব্রাজিলীয় ফুটবল কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় একটা এক্সপিরিয়েন্স হেডটাই প্রচন্ডভাবে মিস করছে। এটা খুবই আশ্চর্যজনক, যেখানে মাঠে একজন মার্কুইনোস বলুন, ক্যাসেমিরো বলুন, এরকম প্লেয়াররা খেলছেন যারা বিগত প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামেন। নরওয়ের গোলটার ক্ষেত্রে আমি কি বলবো, যেটা আমি বললাম যে নরওয়ের পায়ে যখন বল যাচ্ছে মাঝে মধ্যে একটা সিচুয়েশন এমন হচ্ছিল যে ওডেগার্ড বা বাকি প্লেয়াররা মাঝমাঠে সেন্টার সার্কেলের কাছে পায়ে বলটা নিয়ে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন। আমার দেখে মনে হচ্ছিল সেই ছোটবেলায় আমরা পার্কে স্ট্যাচু খেলতাম না, ঘুরতে ঘুরতে কেউ স্ট্যাচু বললে পুরো দাঁড়িয়ে যেতে হবে, সেভাবে যেন খেলাটা হঠাৎ করে কেউ স্ট্যাচু করে দিয়েছে। মানে ব্রাজিলেরও কোনো আর্জ নেই যে আমি একটু হাই প্রেস করে বলটা পা থেকে স্ন্যাচ করার চেষ্টা করি, বা নরওয়ের ডিফেন্ডাররা যখন নিজেদের মধ্যে একের পর এক পাস খেলে যাচ্ছেন তখন সেই মুহূর্তে আমি বলটাকে স্ন্যাচ করার চেষ্টা করি, কিচ্ছু না। ওদেরকে ওদের মতো করে খেলতে দাও, আমাদের পায়ে যখন বল আসবে ওরে বাবা আমরা বিশাল বড় পেলু আমরা বুঝে নেবো। বুঝে তো নেওয়া গেল, কি বোঝা গেল সে তো দেখাই গেল। মানে কেন এটা হবে? আজকে আনসেলত্তির সারা জীবন আমরা দেখে এসেছি সুন্দর একটা অ্যাগ্রেসিভ ফুটবল খেলিয়ে এসেছেন, তার ক্ষেত্রে অন্তত পক্ষে যেমন একটা দিয়েগো সিমিওনে বলুন কিংবা জোসে মরিনো বলুন বা থমাস টুচেল বলুন, তাদের নামের পাশে যেমন ডিফেন্সিভ ফুটবলের ট্যাগটা লাগানো যায়, আনসেলত্তি এমন একজন মানে কোচ যার নামের পাশে কোনোদিন সেই ডিফেন্সিভ বা সিটিং ব্যাক অ্যান্ড কাউন্টার অ্যাটাকিং টাইপের ফুটবলের ট্যাগ লাগানো যায় না। সেখানে হঠাৎ করে এই বয়সে এসে সবাই যদি নিজেদের ফান্ডামেন্টাল হারিয়ে ফেলেন, তাহলে কি বলার থাকে বলুন তো? তাও আমি এখানে আনসেলত্তিকে খুব একটা ব্লেম দেবো না, কারণ গোটা ম্যাচে যেটুকু অপরচুনিটি আমরা ক্রিয়েট করেছি যদি কনভার্ট করতে না পারি, তাহলে বেঞ্চে বসে একটা কোচ কি করবেন বলুন তো? সিরিয়াসলি মানে এই জিনিসগুলো বুঝতে হবে। আর নাইল্যান্ডের কথা এখানে বলতেই হয় যে বিগত কয়েকটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখনই আউট হয়েছে তখনই দেখা গেছে যে এরকম কোনো না কোনো একটা গোলকিপার রীতিমতো গডমোড ধারণ করেছে। 2018-তে বেলজিয়ামের সঙ্গে সেকেন্ড হাফটায় ব্রাজিল যে ফুটবলটা খেলেছিল, থিবো কর্তোয়া অবিশ্বাস্য একটা সেভ করেছিলেন নেইমারের শট, নালে 2-2 হয়ে যেত খেলাটা, এক্সট্রা টাইমে যেত। 2022 সালে ব্রাজিল টাই ব্রেকারে তো হারলো, বাট তার আগে গোটা ম্যাচেই ডমিনিক লিভাকোভিচ ক্রোয়েশিয়ার গোলকিপার প্রায় 11-12টা সেভ করেছিলেন। আর আজকেও নাইল্যান্ড যে কটা সেভ করলেন গুনলে হয়তো মিনিমাম 7-8টা তো হবেই আমার যেটা খেয়াল পড়ছে। তো এই জিনিসগুলো যখন হয় তখন তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোথাও একটা ল্যাক অফ প্রপার ফিনিশিং, ক্লিয়ার কাট চান্সগুলোকে যে আমাকে কনভার্ট করতে হবে সেই জিনিসটা টিমের মধ্যে আসছে না কোনোভাবেই। 4 বছরের একটা করে সাইকেল শুধু নষ্ট হয় আর ঘোড়া রোগগুলো সেম থেকে যায়। তো কি হবে? আজকে নরওয়ে যখন পড়লো আমরা সবাই এই জিনিসটা ভেবেছিলাম যে চলো আরো প্রপার ইউরোপিয়ান টিমদের যদি খেলতে হয় আলটিমেটলি কাপটা জেতার পথে, সেখানে নরওয়েটা একটা ভালো চ্যালেঞ্জ হতে পারে। সেখানে দাঁড়িয়ে যে নরওয়ের সঙ্গেই যাত্রাটা শেষ হয়ে যাবে, হ্যালান্ডের মতো স্ট্রাইকারকে আপনি কতক্ষণই বা আটকে রাখবেন? গোটা ম্যাচে তিনি বল পাননি, একটা চান্স লাগে, একটা ক্রস বক্সে উঠলো, ডিফেন্ডারকে কাটিয়ে রাখলেন ক্রসটা। আর হ্যাঁ মানে গ্যাব্রিয়েল নিজের চিরপরিচিত নেমেসিসকে এক প্রকার ঘাড়ে নিয়েই তিনি কোনাকুনি অ্যাঙ্গেলে হেডটা করে গেলেন, অ্যালিসনের কিচ্ছু করার ছিল না ওখানে। আর 79 মিনিটে যখন একবার গোল হয়ে যায় তখন অটোমেটিক্যালি আপনি তো ম্যাচটাকে চেজই করছেন, সেখান থেকে কাউন্টারে হ্যালান্ড যে সেকেন্ড গোলটা করলেন ওখানে কারুরই কিছু করার ছিল না, কারণ সবাই সামনের দিকে গোল করতে উঠে গেছে। বাঁ পায়ে জোরালো শটে একটা কোনাকুনি ফিনিশ আবারও। তাদের নেইমার পেনাল্টি থেকে গোল করলেন ঠিক আছে, এবার তাবাদে ওই যে বললাম যে টিমটাকে দেখে বোঝা যায় যে কেন এরা কোনোদিন মানে সেই তথাকথিতভাবে বাচ্চা থেকে বড় হলো না। নেইমারকেও আপনারা দেখুন টিমের সুপার সিনিয়র, তিনি ওই গোলটা করার পর নাকি জার্সিতে নিজের ব্যাচের দিকে পয়েন্ট করে নরওয়ের গোলকিপারকে নাকি তিনি ইশারা ইঙ্গিত করছেন। কেন করবেন ভাই? আলটিমেটলি তো ম্যাচটা আপনারা হেরে গেছেন, আপনিও জানেন। এটা কি ব্রাজিলের পক্ষে শোভনীয় যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন রাউন্ড অফ 16 থেকে বাড়ি চলে যাচ্ছে? তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝায় যে মাইন্ডসেটে কতটা প্রবলেম আছে। আমি আগেও এই কথাটা বলেছি যে ব্রাজিল একটা জিনিস খুব ভালো করেছে যে কার্লো আনসেলত্তির সঙ্গে তারা 2030 অব্দি কন্ট্রা এক্সটেনশনটা করেছে, এবং আমি বলবো এটা যেন স্টিক করে থাকা হয়। কারণ গত যে সাইকেলটা যেভাবে ব্রাজিল নষ্ট করেছে 22 সালের বিশ্বকাপের পর, 4 বছরে নাকি 3খানা কোচ, তাহলে ফাইনালি আনসেলত্তিকে ঘটা করে কোচ করে আনা হলো গতবার। ভদ্রলোক গোটা টুর্নামেন্টে এসেও নাকি নিজের একটা ফিক্স স্টার্টিং লাইন আপ হাতড়ে বেড়াচ্ছেন, কারণ এনাফ প্লেয়ারই পাননি এটা টেস্ট করার জন্য, এনাফ ম্যাচই পাননি যে কোনটা তার বেস্ট স্টার্টিং লাইন আপ হতে পারে বা কোন প্লেয়াররা তাকে রেজাল্ট বার করে দেবে।
আগামী 4 বছর আমার এক্সপেকটেশন শুধু এটাই থাকবে যে, যে কটা আমরা কোয়ালিফায়ার খেলবো, ফ্রেন্ডলি খেলবো, একটা কোপাও আছে মাঝখানে, সেখানে যেন ব্রাজিল টিমটাকে এরকমভাবে বিল্ড করে যখন 4 বছর পর আবার বিশ্বকাপের আসর বসবে, সেখানে অন্তত প্রথম ম্যাচ থেকে একটা ডেফিনিটিভ স্টার্টিং লাইন আপ ব্রাজিলের থাকে, যে প্রত্যেকটা প্লেয়ার একটা অ্যাসাইন রোল পায়। সেখানে যেন কোনো টাইপের ফেভারিটিজমে টিম সিলেক্ট না হয়, সেখানে যেন কোনো টাইপের পাস্ট রেপুটেশনে টিম সিলেক্ট না হয়। শুধু যে প্লেয়াররা যোগ্য, যে প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করবেন ক্লাব ফুটবলে উইক ইন উইক আউট, শুধু তারাই যেন অপরচুনিটিটা পান, আমি শুধুমাত্র এটাই চাইবো। এর থেকে বেশি আমার এই ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, কারণ গোটা খেলাটা আমি এত বিরক্তি নিয়ে দেখেছি আজকে, কারণ যখন থেকে পেনাল্টিটা মিস করলো তখনই আমার মনটা কু গিয়েছিল। আমি অলওয়েজ এটা মনে করি যে নকআউটে প্রথম গোলটা, এটা আমি ভিডিওটা শুরুতেই বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর সেখানে এরকম একটা ম্যাচ যেখানে এই ধরনের ঐতিহাসিক জিনিসপত্রগুলো সবই আপনার এগেনস্টে, যে এই অপোনেন্টকে আপনি জীবনে কখনো হারাতে পারেননি, তার উপর ওয়ার্ল্ড কাপে বিগত 24 বছরে কোনো ইউরোপিয়ান টিমকে আপনারা নকআউট রাউন্ডে হারাতে পারেননি, সেখানে টিমের ওভারঅল কনফিডেন্সের জন্য একটা গোল লাগে। সেখানে পেনাল্টি মিস করে 1-on-1 ওরকম ভাবে ওপেন নেট মিস করে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ওই তো বললাম কেই বা আর কি করতে পারে। নরওয়ে একদম ডিজার্ভিং টিম হিসাবেই তারা কোয়ালিফাই করেছে। তারা যে সময় আর কি ব্রাজিল অ্যাটাক করেছে, যে এন্ডুরেন্সটা দেখানোর, তারা এন্ডুরেন্স দেখিয়েছে ব্রাজিলকে থামিয়ে রাখার। যখন তাদের প্রোগ্রেসে যাওয়ার, তাদের মুভমেন্টগুলো দেখতে খুবই ভালো লাগলো। মার্টিন ওডেগার্ড যদি সুযোগগুলোকে নষ্ট না করতেন, তাহলে খেলাটা আরো আগেই ব্রাজিলের হাতের বাইরে চলে যেতে পারতো। তো সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে নরওয়ে একদম থরলি ডিজার্ভিং টিম হিসাবেই কোয়ার্টার ফাইনালে গেল, এবং সেখানে গিয়ে মেক্সিকোকে খেলুক বা ইংল্যান্ডকেই খেলুক, ম্যাচটা কিন্তু সেই যে টিমই ওদিক দিয়ে আসুক, তাদের জন্য খুব একটা ইজি যে হবে না সে কথা এখনই বলে দেওয়া যায়। এবং ভাইকিংসদের স্বপ্নের দৌড় কিন্তু অব্যাহত। তারা যদি এই ওয়ার্ল্ড কাপ থেকে আর কিছু অ্যাচিভ নাও করতে পারে, অন্ততপক্ষে এই অ্যাচিভমেন্টটা কিন্তু স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখতে পারবে যে ব্রাজিলকে বাড়ি পাঠিয়েছে একটা বিশ্বকাপ থেকে, সেটা সত্যি তারা অর্জন করে নিয়েছে। তো আর্লিং হ্যাল্যান্ড অ্যান্ড এন্টার নরওয়ে টিমকে হ্যাটস অফ। এবং ব্রাজিল নিয়ে আমি এটাই বলবো যে এখনো অনেক ইমপ্রুভ করা বাকি আছে, কিন্তু প্রত্যেকটা সাইকেল যদি এই সেম টাইপের ঘোড়া রোগে নষ্ট হয়, তখন একজন সমর্থক হিসাবে সেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো আশা করবো ব্রাজিল নিজেদেরকে চিনতে পারবে, নিজেদের সেই ঘরানা, নিজেদের সেই অস্তিত্বটাকে ফাইনালি খুঁজে পাবে, এবং 4 বছর পরে সেই ব্রাজিলকে আরো বেশি আর কি ক্ষুরোদার ভাবে একটা দেখতে পাবো টুর্নামেন্টে। এটাই আমার বলার। এনিওয়েজ, আপনারাও কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস, ওখানে কি সত্যি ভিনিসিয়াসের পেনাল্টিটা নেওয়ার উচিত ছিল, বা ওখানে কি অতগুলো চান্স মিস করাটাই আজকে ব্রাজিলের জন্য কাল হয়ে গেল? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।